খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। আজকের এখন মাঠের আয়োজনে আলোচনার বিষয়বস্তু নিশানাই ফেডারেশন, যেমনটা বলছিলাম। আর আলোচনা করার জন্য স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন সহকর্মী আসাদুজ্জামান লিটন, এবং একই সঙ্গে দর্শক কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন শুটার শারমিন আক্তার রত্না। তবে তার আগে ক্রীড়া সাংবাদিক হিসেবে আসাদুজ্জামান লিটন, এই যে পুরো একটা প্রক্রিয়া, অন্তর্বর্তীকালীন সরকার সময় পার করলো, 52টি ফেডারেশনে তারা কমিটি পরিবর্তন করেছে, নতুন নতুন এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনের জায়গা কি এখন পর্যন্ত পূরণ করতে পেরেছে কিনা? শুরুতে যদি বলে দিই, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান হলো। গণঅভ্যুত্থানের অন্যতম কিন্তু সবার স্বপ্ন ছিল যে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি করবে, এবং সেই লক্ষ্যে কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে গঠন হওয়ার পর থেকে কিন্তু ফেডারেশন যেগুলো ছিল, অর্ধশতাধিক ফেডারেশন, সবগুলো কিন্তু প্রায় যে কমিটিগুলো ছিল ভেঙে নতুন অ্যাডহক কমিটি দেওয়া হয়। এবং সেখান থেকে কিন্তু অনেকে ধারণা করেছিলেন হয়তোবা এর মাধ্যমে ফেডারেশনগুলোর কাজের গতি ফিরে পাবে, হয়তোবা নতুন আরও অনেক নতুন মুখ উঠে আসবে। কিন্তু সব মানে যদি আমরা 1.5 বছরের কথা বিবেচনা করি, 1.5 বছর প্রায় শেষ হয়ে গেছে। এর মাঝে কিন্তু আসলে সত্যি কথা বলতে যে পরিমাণ প্রত্যাশা বা স্বপ্ন সবার ছিল সেটা কিন্তু পূরণ হয়নি। কারণ অ্যাডহক কমিটিগুলো যা দেখা গিয়েছে, বেশিরভাগ কমিটি হয়তো বা জাস্ট নামকেও আসতে হয়েছে, কিন্তু সম্পূর্ণভাবে যে কাজ শুরু করা হয়তো বা তারা কাজও করতে পারেনি, বা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে অনেক কিছু ছিল আর কি, টানা পয়েন্ট ছিল, এবং সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই আজকে আলোচনা হবে। তো মোটা কথা যদি বা মোটা দাগে যদি বলতে হয়, আমি যেটা বলবো যে স্বপ্ন নিয়ে আসলে গণঅভ্যুত্থান হয়েছিল বা ক্রীড়া ফেডারেশনগুলো নতুন করে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছিল, সেটি কিন্তু পুরোপুরি আসলে বাস্তবায়ন হয়নি। ক্রীড়া স্পোর্টস জগৎটা সবসময় আমরা দেখেছি যে রাজনীতিকরণ বা এর বাইরে রাখার চেষ্টা করা হয়েছে বিভিন্ন সময়ে, বা মুখে অন্তত যারা ক্রীড়া সংগঠক তারা বলেছেন। তবে যখন দায়িত্ব এসেছে তখন নানান ধরনের ঝামেলা এবং জটিলতার কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি বা যারা ক্রীড়া উপদেষ্টা হিসেবে ছিলেন, তারা ঘুরে ফিরে এসে সব ফেডারেশন নিয়েই সংস্কারের কথা বললেও আমরা দেখেছি যে সেটা ঘুরে ফিরে ফুটবল এবং ক্রিকেট কেন্দ্রিকই থেকেছে। এবং সেখানেও একমাত্র যদি ফুটবল ছাড়া ক্রিকেটেও দেখা গেছে যে সেখানে নানান ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, সেটা নিয়ে পক্ষে বিপক্ষে নানান মতামত। তবে এই দুটো ফেডারেশনে দেখা গেছে যে তুলনামূলকভাবে একটু সক্রিয় ছিল, তুলনামূলক আগের যেই খেলাগুলো হয়েছে সেই খেলাগুলো সচল থেকেছে, নতুন কিছু কারিকুলাম অ্যাড করা হয়েছে। আমি যদি বাফুফের কথা বলি, সেখানে নারী ফুটবল লিগ, ক্রিকেটের কথা যদি বলি তাহলে তৃতীয় বিভাগ যেই থার্ড ডিভিশনের যে ক্রিকেটটা, সেটাও চালু করার ব্যবস্থা করা হয়েছে। তবে অন্যান্য ফেডারেশন, আপনি যদি সুইমিংয়ের কথা বলেন, শুটিংয়ের কথা বলেন, কিংবা দাবা বা ব্যাডমিন্টন, এই সব ফেডারেশনগুলোতে আসলে আমরা ওই বাৎসরিক আগে যে ধরনের প্রোগ্রামগুলো হতো সেই প্রোগ্রাম বা আসর বা টুর্নামেন্টগুলোই দেখেছি। শুটিংয়েও সেটার অন্তর্গত কিনা, মানে শুটিংটাতেও একটু অবহেলিত মনে হয় কিনা আপনার কাছে? এখানে শুরুতে যেটা বলতে হয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট এবং ফুটবল, এটা আমরা সবাই জানি। কিন্তু এর পাশাপাশি অন্য যে খেলাগুলো, এগুলো কিন্তু আমাদের এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, এক কথায় সারা বিশ্বে যত খেলা হয় আমাদের কিন্তু মাঝে মধ্যে খেলোয়াড় পাঠানো দেয়, এবং খুব বড় মানে খুব বেশি যদি সাফল্য নাও আসে, মোটামুটি কিন্তু মাঝে মধ্যে বলার মতো সাফল্য আসতো। আমরা গর্বিত হতাম যে আমাদের অ্যাথলেটরাও ভালো করছে। এবং শুটিংও যেটা বললেন যে একসময় কিন্তু আরও অনেক বেশি খেলা হতো, এবং এক কথা বলতে গেলে যে বেশ কিছু শুটার কিন্তু আমাদের এর আগে অনেক সুনাম অর্জন করেছেন, সুনাম কুড়িয়ে এনেছেন। কিন্তু এই যে 1.5 বছর, সেই সময়টা কিন্তু আসলে বলতে গেলে খুব বেশি একদিকে প্রতিযোগিতা আয়োজিত হয়নি, অন্যদিকে নানা কন্ট্রোভার্সিতে জড়িয়েছে। একদিকে ফেডারেশন, আবার যারা খেলেছেন শুটিং খেলোয়াড়, তাদের সঙ্গে কিন্তু ফেডারেশনের নানা বিষয়ে কিন্তু অনেক সময় দ্বন্দ্ব আমরা চোখে পড়েছে। এবং এক কথায় বলতে গেলে যে দুই পক্ষের হচ্ছে টানাপোড়েন, এই টানাপোড়েনের কারণে দিন শেষে বলতে গেলে শুটিংটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ যখন আপনি দুই পক্ষের মধ্যে একটা সুষম সম্পর্ক বজায় রাখে, যদি আমি ক্রিকেটের উদাহরণ ছোট করে একটু টেনে আনতে চাই, যে কিছুদিন আগে বিপিএল হলো, সেখানে কিন্তু ক্রিকেটারদের সাথে বোর্ডের একটা দ্বন্দ্ব টানাপোড়েন হলো, যেখানে কিন্তু বিপিএলের মতো একটা মেগা আসর বলা যায়, সেটা কিন্তু প্রায় একটা দিন খেলা হয়নি। তো সেরকম আমরা শুটিংয়ের যদি কথা বলি, শুটিংয়ে কিন্তু আমাদের বেশ কিছু ভালো প্লেয়ার আছে, তাদের সাথে কিন্তু ফেডারেশনের যে দ্বন্দ্ব, তারা বেশ কিছু অভিযোগ দিয়েছে। তো সব কিছু মিলে কিন্তু দুই পক্ষের দ্বন্দ্বের কারণে কিন্তু একদিকে শুটিং ফেডারেশন নিজেও বেশ অনেক প্রতিযোগিতা আয়োজন করতে পারেনি। আর সেক্ষেত্রে আবার শুটার যারা উঠে আসার বিষয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে আসলে খুব একটা শুটারও উঠে আসেনি, এবং যারা খেলেছেন বা যারা জাতীয় পর্যায়ে বড় নাম, তারাও কিন্তু অনেকটা অবহেলার শিকার হয়ে থেকেছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আজকেই তো মন্ত্রিসভা গঠন হবে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো সেই জায়গা থেকে নতুন মন্ত্রিসভায় এখানে ক্রীড়ামন্ত্রী হিসেবে হয়তো নতুন একজন
একজন আসবেন, যাকে ঘিরে আবার নতুন নতুন হয়তো প্রত্যাশার কথা বলবেন, নতুন নতুন চ্যালেঞ্জের কথা বলবেন, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার কথা বলবেন। আপনার কাছে কি মনে হয় যে ফেডারেশনগুলোতে আসলে কি ধরনের পরিবর্তন আনলে ফেডারেশনগুলো থেকে হয়তো সাফল্য তুলনামূলকভাবে বেশি আসতো? ক্রিকেট ফুটবলের পাশাপাশি অন্য ফেডারেশনগুলো বহির্বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারতো সফলতার সাথে। যে কোনো ক্ষেত্রে সাফল্যের মূল সত্য হচ্ছে যে আমাদের তরুণ খেলোয়াড় তুলে আনতে হবে। যে কোনো ফেডারেশনে দেখবেন প্রায় অধিকাংশ খেলোয়াড় কিন্তু দুঃখিত, অধিকাংশ ফেডারেশন কিন্তু খেলোয়াড় সংকটে ভুগছে। একদম তরুণ খেলোয়াড় তুলে আনার যে বিষয়টা, এটা যদি দেখা যায় বিকেএসপি থেকেই অধিকাংশ ফেডারেশনের খেলোয়াড়গুলো উঠে আসে। সেখানে যারা ভালো করছে তারা হয়তো বা সরাসরি ফেডারেশন তাদেরকে নিয়ে নিচ্ছে। কিন্তু যদি মোটা দাগে বা বড় স্কেলে আমরা ভালো করতে চাই, সেক্ষেত্রে দরকার দেশ জুড়ে প্রশিক্ষণ এবং প্রতিভা অন্বেষণ। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসে, সেটি হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, এবং সেক্ষেত্রে কিন্তু বাজেট একটা বড় বিষয়। এবং অধিকাংশ ফেডারেশন কিন্তু বাজেটের জন্য সম্পূর্ণ এনএসসির উপর নির্ভরশীল। এখন এনএসসি যত বেশি আসলে বাজেটটা বাড়াবে এবং যত বেশি প্রতিযোগিতা আয়োজিত হবে, স্কুল পর্যায়ে ধরুন, কলেজ পর্যায়ে ধরুন, এই প্রতিযোগিতাগুলো যখন আয়োজিত হবে, তারপর আস্তে আস্তে আসলে ধীরে ধীরে আমাদের নতুন নতুন প্রতিভা বের হয়ে আসবে। এবং যখন বেশিরভাগ খেলোয়াড় আসবে, যখন অনেক খেলোয়াড় উঠে আসবে, তখন তাদের ভিতর থেকে আসলে কে সেরা সেই বিষয়টা আসলে বের হয়ে আসবে, যে এ হয়তো ভালো করছে, এ খারাপ করছে। এবং খেলোয়াড় যারা আছে, অ্যাথলিট যারা আছেন, তারা কিন্তু নিজেরাও চেষ্টা করবেন যে নিজেকে আরও আপডেট করার। কারণ যখন প্রতিযোগিতা থাকে না, তখন কিন্তু আসলে মানে ভালো করার যে একটা ইচ্ছা, সেটা থাকে না। কিন্তু যখন প্রতিযোগিতা চলে আসে, তখন কিন্তু অটোমেটিক নিজের ভালো করা, মানে নিজের উন্নতির একটা জায়গা চলে আসে। তো ফেডারেশন আসলে এই জায়গাটা আসলে দরকার। আপনি খেলোয়াড় সংকটের কথা বলছেন যে খেলোয়াড় ঠিকঠাকভাবে উঠে আসছে না, ক্রীড়া সংগঠকদের ক্ষেত্রেও কি সেই ঘাটতিটা আছে কিনা? কারণ আমরা অন্যান্য ফেডারেশনগুলোতে যেই জিনিসটা হয়তো একটু সবাই এড়িয়েই যায়, যে আমরা দেখেছি যে ক্রিকেট এবং ফুটবলে প্রান্তিক পর্যায়ে অনেক ক্রীড়া সংগঠক আছেন যারা ক্লাব পর্যায়ে ক্রিকেটটা চালাচ্ছেন, পরবর্তীতে জেলা পর্যায়ে বা ডিভিশন পর্যায়ে। তুলনামূলকভাবে যদি শুটিং, দাবা বা অন্যান্য ফেডারেশনের কথা বলি, সেই জায়গায় দেখা যাচ্ছে যে যেই সকল ক্রীড়া সংগঠক আছেন সবাই হচ্ছে ফেডারেশন কেন্দ্রিক, অর্থাৎ মূল যে জায়গাটা, মূল যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কেন্দ্রিক। এর বাইরে আসলে সেভাবে খুব বেশি ক্রীড়া সংগঠক দেখা যায় না, বা যারা কাজ করেন তারাও নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হন। যখন যেই দল থাকে ক্ষমতায়, সেই দলের আশীর্বাদ পুষ্ট যারা, তারাই হয়তোবা ফেডারেশনের আশপাশে ভিড়তে পারেন এবং সেটা নিয়ে কাজ করতে পারেন, এবং সেখান থেকে খুব বাই চয়েসে আসলে প্লেয়াররা চলে আসে, মানে পারফর্ম করে আসার আসলে সুযোগটা থাকে না। এটাও কি অন্যতম একটা কারণ বলে মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই নিঃসন্দেহে একটা বড় কারণ। কারণ আপনি একটি ফেডারেশন থেকে কিন্তু একদম সম্পূর্ণভাবে সারা দেশ থেকে খেলা তুলে আনতে পারবেন না। যে কোনো খেলার ক্ষেত্রে আপনি জেলা পর্যায় থেকে খেলোয়াড় আসবে, মানে একদম যদি শুরু থেকে ধরি, থানা পর্যায়ে, থানা থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, তারপর বিভাগীয় পর্যায়ে, এরকম। তো প্রতিটি ক্ষেত্রে যখন খেলোয়াড় তুলে আনবেন, শুধু খেলোয়াড়দের সাথে কিন্তু আপনার সরাসরি ফেডারেশন সবসময় মানে যোগাযোগ করার যে এটা কিন্তু থাকে না। এক্ষেত্রে মাধ্যম হিসেবে যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু ক্রীড়া সংগঠক তারা চলে আসেন। তারা বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করবেন, সেই ক্লাবের মাধ্যমে ক্লাবে তারা খেলবে, অনুশীলন করবে, ক্লাব তাদেরকে সুযোগ সুবিধা দেবে, এবং ক্লাবগুলো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এভাবে কিন্তু আসলে খেলোয়াড়গুলো উঠে আসবে। তো এক্ষেত্রেও বড় যে বিষয়টা, আসলে সত্যি কথা বলতে, যে যারা সংগঠক, তারা যে আসলে ঠিকভাবে মানে সংগঠন চালাতে পারবেন। আপনি যে কথাটা বললেন আসলে, যে যখন যারা ক্ষমতায় থাকে, তাদের আশীর্বাদ পুষ্ট যারা থাকে, তারা কিন্তু মূলত মানে কিছুটা হয়তো বা অর্থ সহায়তা পায়, এবং তারাই সেগুলো চালাতে থাকে। কিন্তু মোটা স্কেলে বা নিয়মিত ভিত্তিতে আসলে যেটা হওয়া দরকার, সেটা আসলে কখনোই হয়নি এখনো। আমরা একটা পরিসংখ্যান দেখতে চাই। এই যে সাফল্যের কথা বলছি, যে প্লেয়াররা সাফল্য পাচ্ছেন না বা প্লেয়াররা উঠে আসছেন না, কিন্তু যারা আবার উঠে আসছেন তারা আবার ফেডারেশনের রোশানলে পড়ছেন। এরকম শুটিং ফেডারেশনের চিত্রটা যদি আমরা দেখি, বিভিন্ন ফেডারেশনে আমরা ক্রিকেটে দেখেছি এই ধরনের প্রতিবন্ধকতা বা বাধার সম্মুখীন হয়েছে, ফুটবলেও দেখেছি, অন্যান্য ফেডারেশনগুলোতে দেখেছি। এখন যদি শুটিং ফেডারেশনের যেই পরিসংখ্যানটা, বেশ কিছু প্লেয়ার যারা অলিম্পিক বলছি, সাউথ এশিয়ান যেই সাব গেমস, সেখান থেকে পুরস্কার নিয়ে এসেছেন, বা বাংলাদেশের যেই ধরনের প্রতিযোগিতাগুলো হয়েছে সেখানে ভালো পারফর্ম করেছেন, তাদেরকে কিন্তু শুটিং ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছিল অনেকদেরকে। সেই খেলোয়াড়দের তালিকাটা যদি আমরা একটু দেখি, তাহলে সেখান থেকে আমরা হয়তোবা আরেকটু বেটার পরিসংখ্যানটা পাবো। ফেডারেশন থেকে বহিষ্কার এবং অবাঞ্ছিত শুটার ও কোচ, আমি যদি একেবারে নাম ধরে বলি, তাহলে কামরুন নাহার কলি, যিনি শুটিং ফেডারেশনের অন্যতম সেরা খেলোয়াড় অবশ্যই বলতেই হয়, মির্জা আবিদুর রহমান আহাদ আছেন, তাসমিয়াতি এমা আছেন, এবং পিয়াস আহমেদ, সাবরিনা সুলতানা সাবেক খেলোয়াড়, এবং শারমিন আক্তার রত্না, যিনি আর কিছুক্ষণের মাঝে হয়তো বা আমাদের মাঝে এসে হাজির হবেন, সাবেক খেলোয়াড় এবং কোচ। অর্থাৎ এই যে নামগুলো, তারা কিন্তু আসলে শুটিং ফেডারেশনের সম্পদ। আমরা ক্রিকেটের নানান ধরনের বিতর্কে আমরা সাকিব আল হাসানকে সম্পদ বলি, মাশরাফিকে সম্পদ বলি, তামিম ইকবালকে বলি যে আমাদের দেশের সম্পদ, মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকরা।
এই জায়গায় আসলে যদি শুটিং ফেডারেশনের কথা বলি তাহলে কিন্তু এখানে তারাই আসলে পঞ্চপাণ্ডব বা ষষ্ঠ পাণ্ডব বা আমরা যেটাই বলি যে কোনো একটা যদি নাম দিই তাহলে শুটিং ফেডারেশনের সম্পদ বলা যায় এক কথায় তাদেরকে। কামরুন নাহার কলি, মির্জা আবিদুর রহমান আহাদ বা তাসমিয়া এমারা, শারমিন আক্তার রত্নারা, এই যে খেলোয়াড়রা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা, শুটিং ফেডারেশনের বাইরে পাঠিয়ে দেওয়া, সেখান থেকে কি আসলে বেটার রেজাল্ট করা সম্ভব কিনা যদি এই ধরনের চর্চার মধ্যে থাকে আসলে ফেডারেশন? এখানে প্রথম যে নামটা কামরুন নাহার কলি, তার বিষয়ে যদি বলি, তিনি কিন্তু আমাদের বলতে গেলে বাংলাদেশের অন্যতম সেরা শুটার একজন, এবং বাংলাদেশে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক মাত্র 3 জন শুটার বৃত্তি পেয়েছেন, তাদের একজন কিন্তু কামরুন নাহার কলি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তিনি আসলে কতটা ট্যালেন্ট। তার মতো একজনকে কিন্তু নিষেধাজ্ঞা দিয়েছে বা বহিষ্কার করেছে যেটা শুটিং ফেডারেশন, এবং এটি কিন্তু একটি বিশেষ ঘটনার হাত ধরে। আপনি জানেন হয়তো বা যে যুগ্ম সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ দিয়েছিলেন কামরুন নাহার কলির নেতৃত্বে বেশ কিছুদিন আগে। আসলে ক্রিকেটার জাহানারা আলম, লিটন, সেই বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে এবং সেখান থেকে এখনো কোনো ধরনের চূড়ান্ত যে প্রতিবেদন, সেই প্রতিবেদনগুলো আমরা পাইনি। আমরা অচিরেই সেই প্রতিবেদনগুলো পেতে চাই, এবং যদি আসলে দোষ থাকে তাহলে তারা দোষী সাব্যস্ত হবেন, যদি দোষ না থাকে তাহলে ফেডারেশন যেন তাদেরকে ব্যবহার করে সেটাই প্রত্যাশিত থাকবে। দর্শক, এখন মাঠের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। আমরা এখন মাঠের আজকের আলোচনার নাম দিয়েছি নিশানাই ফেডারেশন। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে সাবেক শুটার এবং কোচ শারমিন আক্তার রত্না। স্বাগত আপনাকে আপু এখন মাঠের আয়োজনে। থ্যাংক ইউ। প্রথমেই একটু কি বলবো, অপ্রিয় কথা বা অপ্রিয় শব্দ দিয়ে শুরু করতে চাই। অবাঞ্ছিত শব্দটা আসলে কেমন লাগে আপনার কাছে? আসলে যারা এই শব্দটা ব্যবহার করেছে বর্তমান পরিপ্রেক্ষিতে, আমি বুঝতে পেরেছি আপনি কি কারণে প্রশ্নটা করেছেন। মূলত ফেডারেশন আমাদের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করছে। তো এই শব্দটা যারা আমাদেরকে দিয়েছে, বেসিক্যালি আমার এটাতে হাস্যকর লেগেছে বিষয়টা। কারণ একজন খেলোয়াড় আমি, তো আমি আমার ফেডারেশনে যেতে পারবো না, কথা বলতে পারবো না, আমার যে কন্ট্রিবিউশন ফেডারেশনের জন্য আছে বা দেশের জন্য আছে সেটা তো তারা মুছে ফেলতে পারবে না। তো তারা আমাকে অবাঞ্ছিত ঘোষণা করলো, আমার নাম তো মুছতে পারবে না কখনোই। সুতরাং তারা অবাঞ্ছিত করলে করুক, তারা নিজেরাই যদি যখন থাকবে না তখন এই অবাঞ্ছিতের মানেটা কি? মাছের খেলায় নিশানাটা আপনাদের ছুটতে হয়, আপনাদের সেই নিশানায় চূড়ান্ত যেই পয়েন্ট থাকে বা বিন্দু থাকে সেখানে তাক করে সেই জায়গাটায় ভেদ করতে হয়। ফেডারেশন উল্টো আপনাদেরকেই নিশানায় রাখলো, এবং নিশানায় যাদেরকে রেখেছে সেই তালিকাটা একটু দেখে আসলে হয়তোবা আপনার জন্য আলোচনা করার জন্য সুবিধা হবে। ফেডারেশন থেকে যারা বহিষ্কৃত হয়েছেন বা অবাঞ্ছিত হয়েছেন, আমরা একসঙ্গে অনেকজনের নাম দেখছিলাম। কামরুন নাহার কলির নাম ছিল সেই জায়গায়। আমি শব্দগুলো আবার একটু বলি। ফেডারেশন থেকে বহিষ্কার এবং অবাঞ্ছিত শুটার ও কোচ কামরুন নাহার কলি আছেন, মির্জা আবিদুর রহমান আহাদ, তাসমিয়া এমা, পিয়াস আহমেদ, সাবরিনা সুলতানা সাবেক খেলোয়াড়, এবং শারমিন আক্তার রত্না যিনি এই মুহূর্তে উপস্থিত আছেন। এই যে ঘটনাটা ঘটলো বা এই যে কার্যক্রমটা করা হলো, এটার পেছনের উদ্দেশ্যটা কি সেটা কি বুঝতে পেরেছেন? আসলে আমরা মূলত এই যে তারা আমাদেরকে যে চিঠিটা দিয়েছে, সেই চিঠিতে যেখানে সে অবাঞ্ছিত লিখেছে এবং যে কারণগুলো লিখেছে, যে আমরা কথা বলতে গিয়েছিলাম আমাদের সেক্রেটারি জেনারেলের সাথে, উনি আমাদের সাথে কথা বলতে চাননি। আমরা সুন্দর মতোই তাকে অ্যাপ্রোচ করেছি যে আমরা 5 মিনিট আপনার সাথে কথা বলতে চাই। সে ডিরেক্ট বলছেন যে সে আমাদের সাথে কথা বলবে না। ফার্স্টে তার প্রতিনিধি এসে বলছে যে সে কথা বলবে না, পরে উনি নিজে এসে কথা না বলে উনি ওনার রুমে চলে যে দরজা লাগিয়ে দিয়েছেন। তো স্বভাবতই আমি, সাবরিনা, পুকলি আর বাকি যারা আছেন, এরা তো আমাদের দেশের ন্যাশনাল প্রাইড। তো আমি আমার ফেডারেশনে যে যদি এই মূল্যায়নটা না পাই, তাও সেটার থেকে বড় দুঃখজনক ঘটনা নিশ্চয়ই হওয়ার কথা না। আমরা কি বলি না বলি সেটা তো তার শোনা উচিত ছিল, এবং অ্যাটলিস্ট সে বলতে পারতো ঠিক আছে বসো, কি বলতে চাও শুনি। সে আমাদের সাথে কথাই বলতে চায়নি। তো সেই কারণেই তাকে আমরা জিজ্ঞাসা করছি যে আমাদের রাইটসটা আপনি কেন দিচ্ছেন, আপনি কেন আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন না। তো এটাতেই ওনার গায়ে লেগেছে এবং উনি আমাদেরকে এই ডিসিশনে নিয়ে এসছে। তো এখন আমার কথা হচ্ছে যে উদ্দেশ্যটা আমরা একদম ক্লিয়ার কাট দেখতে পাচ্ছি যে আমরা যে জয়েন্ট সেক্রেটারি সাবেক, ওনার বিরুদ্ধে যে কথাগুলো বলেছি সোশ্যাল মিডিয়াতে, তথ্য প্রমাণে, এটা ওইটা সবকিছুই কিন্তু আমরা দিয়েছি। আমাদের একটা তদন্ত হয়েছে, তারা একটা সুপারিশও দিয়েছে যে 10 বছরের নিষিদ্ধ জানি তাকে করা হয়। তো যেখানে এত কিছু হচ্ছে, তারপরও তার হয়ে যে আমাদের সাথে এরকম করা হলো, কলিকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হলো। সে আমাদের রানিং টপ অ্যাথলেট। তো ফেডারেশন শুটার ছাড়া চললে জয়েন্ট সেক্রেটারি নিয়ে আসুক, আবার শুটিং করাক, আবার বিদেশ পাঠাক, গেমস করাক, সমস্যা কি? ব্যাপারটা কি এরকম যে মানে শুটারের প্রয়োজন নাই, কর্মকর্তা যারা তারা এখন মাঠে নেমে যাবে? ডেফিনেটলি তারা এর আগে যখন আমরা এই আন্দোলনটা শুরু করি বা এই প্রবলেমগুলো নিয়ে কথা বলা শুরু করি, সেই সময় আমরা বিভিন্ন জায়গায় সাবেক যে জয়েন্ট সেক্রেটারি ছিলেন সাজ্জাদ, ওনার যে স্টেটমেন্ট দেখছি, উনি অনেক উপরে নিয়ে গেছেন নাকি শুটিংটাকে। অথচ এখন ক্যাম্পে শুটার থাকেই না। 15-19 জনের ক্যাম্পে সর্বোচ্চ 7 থেকে 8 জন শুটার প্রতিদিন প্র্যাকটিস করে। প্রেজেন্টের হার এত কম, তো সে শুটিংটাকে কোথায় নিয়ে গেছে? শুটিংটাকে সে ধ্বংস করে দিছে। টপ অ্যাথলেটগুলো সব চলে গেছে।
কামরুন্নাহার কোহলি নাই, আমাদের সায়রা আরিফিন নাই। তো এই দুইটা টপ অ্যাথলেট যারা রিসেন্ট আলোচনায় ছিল তারা নাই হয়ে গেছে। একটা মাত্র শুটার ফেব্রুয়ারিতে দিল্লিতে গেল কম্পিটিশন করতে, আমাদের যে লাস্ট অলিম্পিয়ান রবিউল ইসলাম টমাস। আপনি দেখেন তো এই 6 মাসে তো প্র্যাকটিস করছে, তারা তো বলছে অনেক উপরে, তাহলে ওর পারফরমেন্সটা কেন নিম্নমুখী? খেলোয়াড়ের মধ্যে তিনি পরিণতম হয়েছেন। আপনি কামরুন্নাহার কোহলির কথা বলছিলেন, একজন শুটার বা খেলোয়াড় যিনি টপ নচে থাকেন, তাকে হঠাৎ করে এরকম 1 বছরের জন্য ব্যান করে দেওয়া বা অবঞ্চিত ঘোষণা করা কিংবা বহিষ্কারাদেশ, যেভাবেই যেই অর্থে যেই শব্দই ব্যবহার করি না কেন, তার পক্ষে কি আসলে পরবর্তী এই একটা সময় খেলার বাইরে থেকে আবার কামব্যাক করা সম্ভব সেই পারফরমেন্স? দেখেন, আমাকে 2015 সালেও আমি 6 মাসের একটা সাসপেনশন পেয়েছিলাম। তারপরে কি রত্না কামব্যাক করতে পারছে? আপনারাই জানেন যে রত্নার তারপরের পারফরমেন্স কি। হ্যাঁ, আমি ন্যাশনাল পর্যায়ে রেজাল্ট করেছি, সেটা ডিফারেন্ট কেস। ইন্টারন্যাশনালি আমার যে ফ্লো ছিল বা আমার যে লক্ষ্য ছিল সেগুলোকে আমি অ্যাচিভ করতে পেরেছি। তবে আমি মনে করি কোহলি অনেক মানসিকভাবে স্ট্রং, এবং এই যে অন্যায়ভাবে ওকে যে 1 বছরে সাসপেন্ড করা হলো, আমার মনে হয় এটা উঠে যাবে, যেহেতু নতুন একটা সরকার এসেছে। এই ধরনের ভ্রষ্টাচারিতা আর চলবে না। তো তারপরেও যদি এটা বলবৎ থেকেই যায়, তবে আমি মনে করি কোহলি সেখান থেকে কামব্যাক করতে পারবে, কারণ সেই মেন্টাল স্ট্রেংথটা ওর আছে। শারমিন আক্তার রত্না, এই প্রসঙ্গে আরো বেশ কিছু কথা আমাদের রয়েছে, তবে দর্শক এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরলাম আরও একবার। আলোচনা করছিলাম নিশানায় ফেডারেশন নিয়ে, আর আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন শারমিন আক্তার রত্না। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে ফেডারেশনের থেকে যাদেরকে আপনাদের নামে যাদের চিঠি দিয়েছে যে ফেডারেশনে ঢুকতে পারবে না, আপনারা এখন পর্যন্ত ফেডারেশনে ঢুকতে পারেন না, কিন্তু আরেকজনকে বহিষ্কার করা হয়েছে, জিএম হায়দার সাহেব, যিনি সাবেক সাধারণ সম্পাদক আপনাদের ফেডারেশনের। তিনি কি এখনো কলকাঠি নাড়েন কিনা, এরকমটা কি মনে হয় বা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে? আসলে উনি এখন পর্যন্ত ফেডারেশন উনিই চালাচ্ছেন। উনি হয়তো চেয়ারে নাই, উনি হয়তো কোনো সাইনিং অথরিটিতে নাই, বাট তার ডিসিশনের বাইরে শুটিংয়ের একটা পাতাও নড়ছে না। সে ফেডারেশনে যায়, তার ক্লাব ওইখানে, সে তার ক্লাবে যায়, তার কর্মকর্তারা যারা এখন বর্তমানে ফেডারেশনে আছেন তারা তার সাথে দেখা করে, আলোচনা করে কি করবে না করবে, সবকিছু তার এখনো তার হাতেই সবকিছু। মূলত তাকে শুধু কমিটি থেকেও অপসারণ করা হয়েছে, কিন্তু তার ক্ষমতা বা প্রচ্ছন্ন যে আধিপত্য সেটা যায়নি, কারণ বেসিক্যালি কমিটিটা তো সেই এনে দিয়েছে, টাকা পয়সা যা গেছে তার নিজের পকেট থেকেই গেছে। আমাদের যে সাবেক ক্রিয়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনার যে পিএস ছিলেন সাইফুলকে উনি নিজের মুখে বলছেন যে 7.5 লাখ টাকা দিচ্ছেন, এবং আমরা যতদূর জানি এটা সাইফুলকেও আসিফ মাহমুদকেও দেওয়া হয়েছে, আরও বড় অঙ্কের কোনো অ্যামাউন্ট হয়তো দিয়েছেন। এবং আমাদের জেনে ফেডারেশনের বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন জাইদি সাহেব, উনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নিজস্ব মন্ত্রণালয়ের একজন সচিব। আমি জানি না এটা কিভাবে উনি এখানে ওনাকে দিচ্ছেন। আমার মনে হয় একমাত্র আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার শক্তিতেই এখন পর্যন্ত সাজ্জাদ হয়তো নিজের কর্মকাণ্ড করে যাচ্ছেন। এবং আপনারা জানবেন যে আমাদের নতুন একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রণালয় থেকে, এটাতেও হয়তো তাদেরই একটা ইন্ধন আছে। হ্যাঁ, কারণ অলরেডি তারা শাস্তি পাচ্ছে এটা জানতো, কারণ আমাদের অবজেকশন ছিল যে এনএসসি যে কমিটিটা করে দিয়েছিল দাইয়ান নাফিস, উনি শুটিং ফেডারেশনের ইসি মেম্বার ছিলেন, এক্সিকিউটিভ মেম্বার, উনি এই কমিটিতে থাকলে আমরা এই বিচার নিয়ে সন্দিহান ছিলাম। কিন্তু তারপরেও উনি যেহেতু জানতো যে ফলাফল কি যাচ্ছে, কারণ যে সমস্ত এভিডেন্স তারা পেয়েছিল সেটাতে সবকিছুই জিএম হায়দারের এগেইনস্টে যাচ্ছিল, এবং দেখছেন যে সুপারিশে কি আসছে। তো সেইখানে তারা সেটাকে ঠেকানোর জন্যই উচ্চতর তদন্তের জন্য আরেকটা কমিটি করে ফেলছে, যাতে এটা আটকে যায়, এটা যাতে আলোর মুখ না দেখে। এই সমস্ত চালাকি তারা করতেই থাকতেছে। জিএম হায়দারের চালাকির শেষ নাই, এর নারীতে পেজগিওয়ালা বুদ্ধি চলতেই থাকবে। শারমিন আক্তার রত্না, আমরা একটা বিষয় দেখেছি বিভিন্ন সময়ে যে যারা ফেরারি আসামি হয় তাদের ছবিটা ঝুলিয়ে রাখা হয় এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার এক ধরনের প্রক্রিয়া থাকে বা প্রসিডিউর আইন শৃঙ্খলা বাহিনী দেখায়। আমরা দেখেছি যে সাকিব আল হাসানকে ক্রিকেটে, যদি আমি অন্যান্য ফেডারেশনের কথা বলি, সাকিব আল হাসান বা মাশরাফি তারা এখন ক্রিকেটের সঙ্গে সেভাবে নেই, কিন্তু তাদের সেই সম্মানের জায়গাটা আছে, কারণ তারা দেশের ক্রিকেটের জন্য যেই অবদান রেখেছেন সেটাকে সবাই শ্রদ্ধা করে। তাদের অন্যান্য যেই অভিযোগ বা অ্যালিগেশন আছে সেটা আরেক পাশে রেখেই, তবে তাদের কিন্তু কোনো ছবি ঝোলানো নাই যে এরা ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে পারবে না। বা যদি আমি বিসিবির কথা বলি, তারা সাকিব আল হাসান বা মাশরাফিদের সাথে কথাও বলে, এরকমটা গুঞ্জন আছে বা বিভিন্ন ধরনের সময় প্রমাণও পেয়েছি। তবে আপনাদের ক্ষেত্রে জিনিসটা ব্যতিক্রম, এই অভিজ্ঞতাটা কেমন লাগে? মূলত আমাদের 10 মিটার এয়ার রাইফেল রেঞ্জে যারা আমরা কমনওয়েলথে মেডেল পেয়েছি এরকম কিছু ছবি ছিল আমাদের। তো সেখান থেকে আমাকে, শাকিল আহমেদের ছবি, আমাদের দুজনের ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে।
কারণ আমি তো ঠিক বুঝি না এই ছবিতে কি আমাদের অ্যাচিভমেন্ট ঢাকা পড়তেছে বা কোথাও থেকে কেটে যাচ্ছে, এটা আমার জানা নেই। কিন্তু তারা ঠিকই আমাদেরকে যে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং গেটে ছবি টাঙিয়ে দিয়েছে যাতে আমরা ঢুকতে না পারি। আমরা তো ফেডারেশনে 6 মাসে যাইও নাই এবং তারা যতদিন আছে হয়তো যাবো না, কারণ তাদের মতো একটা ছোট্ট মেন্টালিটি আমাদের নাই। কারণ 5ই আগস্টের পর 6 আগস্টেই জিএম হায়দার সাজ্জাদ সশস্ত্র হয়ে ফেডারেশনে ঢুকে শোডাউন করে। আমাদের যে অফিস ম্যানেজার ছিল তৎকালীন, তার সাথে এটা কি আসলে মানে করতে পারে এই ধরনের কোনো এটা এখন যেহেতু ল এন্ড শুটিং ফেডারেশন আসলে ব্যতিক্রম, সেখানে অস্ত্র নিয়ে এখন ল অ্যান্ড অর্ডারটাই তখন ছিল না। তো সে মনে করছে যে যেহেতু এখন আওয়ামী লীগ নাই, শুটিং ফেডারেশনটা হয়তো আওয়ামী লীগ কেন্দ্রিক, এই জন্য সে তার ক্ষমতা প্রদর্শন করতে গেছে। এটা আমি বলবো টোটালি হাস্যকর একটা ঘটনা করছে সে। যে শক্তিশালী সে কখনো বলে না যে দেখো আমি শক্তিশালী। তো এটা তার দূরদর্শিতার অভাব আমি বলবো, এবং খুবই ছেলে মানুষই কর্মকাণ্ড। আপনারা তো ফেডারেশনে আপনাদের যে অভিযোগ বা আপনাদের যে আলোচনা সেটা বলার জন্য আপনারা ফেডারেশনে গিয়েছিলেন, কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ে শরণাপন্ন কি আপনারা হয়েছেন বা সেখান থেকে আসলে কোনো ধরনের পজিটিভ রিঅ্যাকশন পেয়েছেন? আমরা তো এই যে তদন্ত কমিটি নতুন আরেকটা গঠন করে দিয়েছে, আমরা তাদের সাথে বসেছি, কথা বলেছি, এবং তাদের কাছে রিসেন্ট এভিডেন্সও গেছে যে বর্তমান ক্যাম্পে কোনো নারী ভুক্তভোগী হয়েছে কিনা সে বিষয়েও তাদের কাছে বলা হয়েছে। তো এখন যেগুলো আমাদের সাথে ঘটছে বর্তমানে এই 6 মাসেও জিএম হায়দার সেগুলো অলরেডি ফেডারেশনে ঘটিয়ে ফেলেছে। সেই তথ্যগুলো এবং ভিকটিম সরাসরি কথা বলছে, আমি নাম বলতে চাই না কারণ সেই ডিসক্লোজ করতে চায় না তার নামটা। তো ভিকটিম যখন তদন্ত কমিটির সাথে কথা বলছে তারপরও সেটা এখনও আটকে আছে, এবং আমাদের যে সেক্রেটারি জেনারেল তিনি একজন নারী, আমি জানি না উনি কি চিন্তা করছেন। ওনার সন্তান তুল্য আমরা, বাট ওনার নিজস্ব কোনো সন্তান নাই আমি যতদূর জানি। তো উনি হয়তো এই মর্ম ব্যথা বুঝবে না। তো উনি আমাদের সাথে যে আচরণগুলো করতেছে, ওকে ফাইন করুক। ব্যাপারটা কি এরকম যে ধরেন সাধারণত যেটা হয় যে খেলোয়াড়দেরই আসলে নার্চার করতে হয়, যত্ন করতে হয় যাতে করে তারা পরবর্তীতে আরো বেটার পারফর্ম করে, কিন্তু শুটিং ফেডারেশনে ঠিক উল্টোটা কি ঘটছে যে কর্মকর্তাদেরই নার্চার করা হচ্ছে, যত্ন করা হচ্ছে যাতে তারা এখানে আসন গেড়ে বসতে পারে? শুটিং ফেডারেশনে এটা আসলে যুগ যুগের ঘটনা। কর্মকর্তাদেরকে নার্সিং করাটা এটা যুগ যুগের ঘটনা। কর্মকর্তারা মনে করে আমরাই থাকবো, শুটার আসবে আর যাবে। কারণ কি তারা যেভাবে চালায় স্পোর্টসকে, শুটিংকে, আমি আমার নিজের ফেডারেশনের কথাই বলছি যে শুটিং ফেডারেশনে তারাই সর্বময় অধিকারী হতে চায়, ক্ষমতার অধিকারী হতে চায়। এখানে কি করে অনেক অনিয়ম করে, অনেকে বোঝে না। এই যে তাদের ল্যাকিংসগুলো, এগুলো যখন আমরা বুঝে যাব তখন তো তাদের জন্য চেয়ারে বসে থাকা সমস্যা। এই কারণে তারা আমাদেরকে সমস্যা মনে করে। যখনই আমরা একটা ইন্টারন্যাশনাল রেজাল্ট করি বা আমরা একটা ভালো পর্যায়ে যাই, তখন কি হয় আমরা বুঝতে পারি যে কোন জিনিসগুলোর ঘাটতি হচ্ছে, যেটা তারা বোঝে না। কারণ তাদের এমন কর্মকর্তা থাকে যাদের ক্লাব থেকে একটা শুটার পর্যন্ত নাই। অর্থাৎ গোমর ফাঁস হওয়ার একটা ভয় সবসময় থেকে যায়, সেই জায়গাটা থেকে অবশ্যই বের হয়ে আসবে ফেডারেশন, সেটা প্রত্যাশা থাকবে। এখন কতটুকু হবে সেটা ভবিষ্যতে বলে দিবে। দর্শক, আরও একটা বিরতির সময় হয়ে এলো, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আরও একবার ফিরলাম। দেখছেন এখন মাঠে, আলোচনা করছিলাম নিশানায় ফেডারেশন নিয়ে। আর যথারীতি স্টুডিওতে উপস্থিত আছেন শারমিন আক্তার স্বর্ণা। রত্না, অনেক বিষয় নিয়ে আসলে আলাপ করবার আছে, এবং বেশ কিছু গুঞ্জনও থাকে। মাঠে খেলা তো হয়, মাঠের বাইরেও নানান ধরনের গুঞ্জন থাকে। সেই গুঞ্জন আসলে কতটুকু সত্যি সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ফেডারেশনে মাঠে তো আপনারা শুটিং করেন, সেটার জন্য ডেফিনেটলি আলাদা লাইসেন্স থাকে, তবে এটা নিয়ে নাকি মাঠের বাইরেও আসলে লাইসেন্স ব্যবসা হয় শুটিং ফেডারেশনে, সেটা সম্পর্কে আসলে কতটুকু জানেন? আসলে আমাদের গভর্নমেন্ট একটা ল আছে যে আমরা যারা জাতীয় পর্যায়ে শুটার বা কোনো আন্তর্জাতিক পর্যায়ে শুটার, আমরা চাইলে আমাদের স্ব ইভেন্টের গান লাইসেন্স করতে পারবো। .22 বলেন বা পিস্তল বলেন, শটগান বলেন, আমরা লাইসেন্স করতে পারবো। এটার জন্য যে ট্যাক্স ফাইলের ব্যাপার আছে এটার প্রয়োজন নাই। এটা আমাদের যে অ্যাচিভমেন্ট সেটার উপরে বেস করেই সরকার এটা দিতে পারে। এটার জন্য কি করতে হয়, ফেডারেশনের যে জয়েন্ট সেক্রেটারি থাকে, সেক্রেটারি জেনারেল থাকে, তার অনুমতিপত্র লাগে। তো তারপরে প্রসেসিং অনুযায়ী হয়। তো আমি যতদূর জানি যে এই আমাদের বর্তমান যে কমিটিটা আসার পরে বেশ কয়েকটা লাইসেন্স অলরেডি বাইরে বের হয়েছে, এবং সেটা শুটিং সংশ্লিষ্ট কারোর সাথে কাছে যায় নাই। এটা হয়তো থার্ড পার্টি কারোর কাছে শুটিং এর যে লাইসেন্স সেই অনুযায়ী হয়তো গেছে। এটা মানে ব্যাপারটা কি এরকম যে যারা শুটার তাদের নাম ব্যবহার করে বা তাদের পদপদবি ব্যবহার করে বাইরের অন্য কাউকে? না, এটা কোনো শুটারের নাম ব্যবহার করে এটা করতে পারবে না। কিন্তু আমি ফেডারেশন, আমি যদি সার্টিফাইড করি যে XYZ হ্যাঁ সে শুটার, সে ফলস সার্টিফিকেট রেডি করে দেয় বা তার বিরুদ্ধে তার পজিটিভে যদি কোনো সুপারিশ করে থাকে, যিনি দায়িত্বে আছেন তার সেই অ্যাক্সেস আছে যে 2-4টা বা 5টা। এখন আমি বলবো যে
যারা আইন বিষয়ে অভিজ্ঞ বা আমাদের যারা কি বলবো, Lawmaker. হ্যাঁ ল মেকার, তারা এটা ইনভেস্টিগেট করুক আদৌ এরকম কোনো কিছু হয়েছে কিনা। কারণ আমাদের কনসার্নই ছিল জিএম হায়দার সাজ্জাদ যে ব্যক্তি, সে সব সময় এই কাজগুলো করে। বেসিক্যালি তার ব্যবসাটাই অবৈধ, সে অবৈধ গুলি এবং না, ব্যাপারটা কি এগুলোর কোনোভাবে সাথে যুক্ত আর কি। এরকম শারমিন আক্তার রত্না যে শুটারদের, আমি একটু আগে যে নার্চার করার কথা বলছিলাম, যত্ন করার কথা বলছিলাম, যে তারা যেন আরো বেটার পারফর্ম করতে পারে, শুটিং ফেডারেশনের যারা কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা, তাদের আসলে খেলোয়াড়দের নয় বরং তাদের যে ব্যক্তি স্বার্থ, ফেডারেশনের স্বার্থ নয়, ব্যক্তি স্বার্থই আসলে এখানে বড়, এবং এখান থেকে যে বাণিজ্যটা হয় সেই বাণিজ্যের জন্যই তারা ফেডারেশনে থাকেন। অবশ্যই, কারণ আপনি দেখেন কামরুনহার কলির মতো একটা শুটারকে তারা 1 বছরের জন্য সাসপেন্ড করছে, এটা দেশের ক্ষতি। তারা যখনই তাদের যে কর্মকাণ্ডগুলো, বিতর্কিত কর্মকাণ্ডগুলো একটা অ্যাথলেট বোঝা শুরু করে, তারা তখনই তাকে টার্গেট করে সরায় দেওয়ার চেষ্টা করে। একটা অ্যাথলেটের ক্যারিয়ার পিক পারফরমেন্সে যাওয়ার পরে সর্বোচ্চ 1-2 বছর লাস্টিং করে, কারণ সে তখন তাদের ভিতরের এই অনিয়মগুলো বোঝা শুরু করে। আমরা এর আগে এই প্রোগ্রামে কামরুনহার কলি বলে গিয়েছেন যে আমাদের যে প্যারাগন যেটা আছে ওখান থেকে আন্ডার হ্যান্ড সে 1 কোটি টাকা নিয়েছে। তো একটা বিপুল অঙ্ক, যেটা তার কাছে হয়তো এটা অনেক বিপুল, সে এগুলো নিতে পারছে, এই কারণেই সেই জায়গাটার জন্য উঠে পড়ে লাগছে। এটা আমি জানি না অতীতে যারা ছিলেন তাদের সাথেও এরকম, তারাও এরকম করছেন কিনা, তবে এরকম কোনো তথ্য তখন ছিল না। কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে এই লোক তো এগুলোই করে যাচ্ছে। একেবারে ছোট্ট করে একটু জানতে চাই যে আজকে হয়তো মন্ত্রিসভা গঠিত হবে, এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি যে যারা ক্রীড়া ব্যক্তিত্ব না সেভাবে, তারা ওই মন্ত্রিসভার বা ক্রীড়া মন্ত্রণালয় যেটা, সেটার দায়িত্বে এসেছেন। আপনারা আসলে কি চান, যে কি ধরনের মানুষ আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসবে, এবং যদি স্পোর্টস রিলেটেড মানুষ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে না আসে তাহলে আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? আসলে এর আগে আমরা যে সমস্ত ক্রীড়া মন্ত্রী বা প্রতিমন্ত্রী যাদেরকেই দেখেছি, ওনারা হয়তো কেউ কেউ ক্রীড়া অর্গানাইজার ছিলেন, স্পোর্টস অর্গানাইজার, কিন্তু কোনো খেলোয়াড় যারা রাজনীতি আসছেন, আমরা মাশরাফি ভাইকে দেখছি, সাকিব আল হাসানকে দেখছি, এদের কিন্তু কখনো কোনো মন্ত্রণালয়ের দিকে দেখিনি। তো আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ জয় ভাই ছিলেন, বাট ওনার অ্যাক্টিভিটিসটা ওরকম ছিল না, ওনার হয়তো ওরকম পাওয়ারও ছিল না। তো যে মন্ত্রিসভা গঠিত হচ্ছে, আমরা অবশ্যই চাইবো একজন যোগ্য লোক, যে আমরা মাঠে কিভাবে আমাদের ফিলিংসটা কাজ করে, এবং আমরা মাঠে ঘাম ঝরাতে গেলে আমরা কি কি জিনিস ফেস করি, এবং সেখান থেকে আরও বেটার করতে গেলে কি কি করা লাগে, এই যে ইন্টারনাল যে ফিলিংসটা, এটা যে বুঝবে, আমি চাইবো যে সেরকম কোনো ব্যক্তিই জানি মন্ত্রী পরিষদে আসুক। কারণ আমাদের অ্যাথলেটসদের বেটার পারফরমেন্স করতে গেলে তাদের মনস্তাত্ত্বিক বিষয়টা তো তাকে বুঝতে হবে, তার স্ট্রেংথটা তো তাকে বুঝতে হবে। সেরকম কেউ আসুক, এবং বেসিক্যালি একটা ফেডারেশনের ব্যক্তি চেঞ্জ করে দিলেই ফেডারেশন চেঞ্জ হবে না। আমার মনে হয় পলিসি চেঞ্জ করাটা জরুরি। আমাদের স্পোর্টসকে বিশ্ব দরবারে যদি আমরা হাইস্ট লেভেলে নিতে চাই, তার জন্য যে পলিসির প্রয়োজন, আমার মনে হয় না এই পর্যন্ত কেউ সে ধরনের কোনো পলিসি আমাদের জন্য নিয়ে এসছে বা করছে। তো আমার দাবি থাকবে এটা, এবং প্রত্যাশাও থাকবে যে যাকেই দেওয়া হোক, সে যেন আমাদের এই যে ইন্টারন্যাশনাল এরিনাতে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব, সেটা করতে গেলে কি কি করা লাগে, এবং অ্যাথলেটদের বেটার পারফরমেন্স করতে গেলে কি কি জিনিস ফেস করতে হয়, এবং তাদেরকে কি কি দিতে হবে, সেই জিনিস যে বুঝবে সেরকম মানুষকেই জানি। একেবারেই সম্পূরক কোশ্চেন করতে চাই, 30 সেকেন্ডে আপনার কাছ থেকে উত্তরটা চাইবো। সেটা হচ্ছে যে যারাই ক্রীড়া মন্ত্রণালয়ে আসেন তারাই বলেন যে নানান ধরনের পরিবর্তন করবেন, সংস্কার করবেন, কিন্তু পরবর্তীতে যখন দায়িত্ব নিয়ে নেন তারপরে তারা বলেন যে এটা আসলে অনেক চ্যালেঞ্জিং, এখানে এই সমস্যা আছে। বিষয়টা কেন? আসলে এখানে এটা জাস্ট একটা অজুহাত, কারণ যারা এ পর্যন্ত দায়িত্ব নিয়েছে তাদের ওই মেধাটা, ওই ইন্টারনাল মেধাটা নাই যে এই জিনিসটা কত দ্রুত সমাধান করা যায়। আমার কথা হচ্ছে স্বল্প রিসোর্সে আপনি কি করে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট নিয়ে আসবেন, সেটার পলিসি দুনিয়ার কোথায় নাই। তো সেটা বের করুন, সেটা বের করে আপনি সেটা অ্যাপ্লাই করুন, ইনশাল্লাহ হবে। অর্থাৎ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আসেন তাদের ডিপেন্ড করতে হয় যারা ফেডারেশনগুলোর উপর থাকেন, অর্থাৎ নিজের যে পরিকল্পনা সেই পরিকল্পনার জায়গাটা ক্লিয়ার। অবশ্যই, কারণ তারা সব খেলার বিষয়গুলো বোঝে না, তাদের ওই জিনিসটাতে ঘাটতি আছে, এই জন্যই সমস্যা। অসংখ্য ধন্যবাদ এখন মাঠের আয়োজনে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরো একদিন আপনাকে আমাদের মাঝে পাবো। দর্শক, আজকের এখন মাঠের আয়োজনে পর্যন্তই। ক্রীড়াঙ্গনে নতুন দিন আসুক, ক্রীড়াঙ্গনে সাফল্য আসুক, যত প্রতিবন্ধকতা সেগুলোকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাক বাংলাদেশের ক্রীড়াঙ্গন, এটাই প্রত্যাশিত। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।